ফেব্রুয়ারি 1943 জার্মানির কিয়েল শহর থেকে রওনা হলো একটি জাপানি সাবমেরিন। সেই সাবমেরিনে সব জার্মান সেনা, আর তার মধ্যে একজন এশীয়, নাম মিস্টার মাতসুদা। সেই সাবমেরিন রওনা হলো দক্ষিণের দিকে। আফ্রিকার পাশ দিয়ে এই মাতসুদাকে জাপানের একটি সাবমেরিনে তুলে দেওয়া সেই জার্মান সাবমেরিনের দায়িত্ব। কাজটা শুনলে সহজ মনে হলেও বাস্তবে ঠিক ততটাই কঠিন ছিল, কারণ সমুদ্রে ব্রিটিশ জাহাজের সংখ্যা ছিল প্রচুর। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ব্রিটিশের বিরুদ্ধে লড়ছে জার্মানি ও জাপান দুই দেশই। 26শে এপ্রিল 1943, প্রায় 2.5 মাস বাদে যখন জার্মান সাবমেরিন মাদাগাস্কারের কাছে পৌঁছলো, তখন তাদের চোখে পড়ল একটি জাপানি সাবমেরিন। কিন্তু সমুদ্র ছিল উত্তাল ও ভয়ঙ্কর, তারা কাছাকাছি আসতে পারছিল না। দুদিন তারা সমান্তরালভাবে আরও দক্ষিণে এগোলো। তারপর আবহাওয়া স্বাভাবিক হতেই সেই জার্মান সাবমেরিন থেকে বেরিয়ে এলেন মিস্টার মাতসুদা। একটা ছোট রাবার বোটে উঠে পড়লেন একাই। বৃষ্টিতে ভিজে প্যাডলিং করে তিনি পৌঁছলেন সেই জাপানি সাবমেরিনে। সেই জাপানি সাবমেরিনের ক্যাপ্টেন মাসাও তেরাওকা তাকে অভিনন্দন করে স্বাগত জানায়। আপনাদের নিশ্চয়ই এতক্ষণে মনে হচ্ছে যে কে এই এশীয় ভদ্রলোক, যার জন্যে জাপান এবং জার্মানির মতন দুটি দুর্ধর্ষ দেশ এত বড় ঝুঁকিপূর্ণ অভিযান করল। কে এই ভদ্রলোক, যার নাম মিস্টার মাতসুদা? এতক্ষণে আপনারা ঠিকই ধরে ফেলেছেন যে এই মিস্টার মাতসুদা হলেন আর কেউ নন, আমাদের অতি প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। আরেকটা তথ্যও সত্যি, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগে বা পরে আর কোনো ভারতীয় রাজনৈতিক এত বড় অভিযান সমুদ্র অভ্যন্তরের মধ্য দিয়ে করেছেন বলে আমার অন্তত জানা নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু এক রেডিও বক্তৃতায় বলেন, আমরা চাই ব্রিটিশ ক্ষমতাকে ভারত থেকে উৎখাত করতে, তাই আমাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাদের নিজেদের অস্ত্র নিয়ে। তিনি কথাটা বলেছিলেন 1943 সালে। নিজেদের অস্ত্র, অর্থাৎ অস্ত্র উৎপাদন করতে হবে নিজেদের, যুদ্ধ করতে হবে, কেড়ে নিতে হবে স্বাধীনতা, আলোচনার টেবিলে প্রাপ্ত স্বাধীনতা নয়। অথচ আমরা কি দেখলাম? স্বাধীনতা এলো আলোচনার টেবিলে। শুধু তাই নয়, দেশকে দুটুকরো করে। তখন সুভাষচন্দ্র বসু যে অস্ত্র উৎপাদনের কথা বলেছিলেন, সুভাষচন্দ্র বসু যে সেনা বিভাগকে শক্তিশালী করার কথা বলেছিলেন, সেটা কিন্তু ভারতের স্বাধীনতার পরে ভারতীয় নেতারা শোনেননি, যার খেসারত তাদের দিতে হয়েছে 1962 সালে। 1962 সালে চীনের কাছে চরম থাপ্পড় খাওয়ার পরে ভারত যত্নবান হয় অস্ত্র উৎপাদনে এবং সেনা বিভাগকে নতুন করে সাজাতে। এর পিছনে দুজনের কৃতিত্বকে অস্বীকার করলে কম বলা হবে। একজন ইন্দিরা গান্ধী এবং আরেকজন জেনারেল মানেকশ। এরা দুজনে মিলে ভারতের সেনা বিভাগকে যে জায়গায় তুলে এনেছেন, যার ফলে আজ আমরা বিশ্বের চতুর্থ সেনা শক্তি। এই কৃতিত্বটা দেওয়া উচিত প্রথমে নেতাজিকে, কেননা তার দূরদৃষ্টির জন্যে, এবং তারপরে ইন্দিরা গান্ধী এবং জেনারেল মানেকশকে। সালটা 1940 সালের জুন মাস। একটি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় নেতাজি গ্রেফতার হন। জেলে আমরণ অনশন করায় ব্রিটিশ সরকার তার স্বাস্থ্যের অবনতি দেখে তাকে গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নেয়। In 1940, he was languishing in prison, so he gave an ultimatum to the British government and undertook a fast unto death. গৃহে অন্তরীণ থাকার সময় তিনি ঠিক করেন যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুবিধা গ্রহণ করবেন। সেজন্যে দেশ ছেড়ে বিদেশে যেতে হবে। সেই বিদেশ হলো জার্মানি, কারণ ব্রিটিশদের চরম শত্রু জার্মানি। শত্রুর শত্রু আমার বন্ধু, প্রাচীন চাণক্য প্রবাদ। কিন্তু জার্মানি যাবেন কিভাবে? তিনি যোগাযোগ করলেন পাঞ্জাবের কমিউনিস্টদের সাথে। তারাই রাস্তা বাতলে দিল যে আফগানিস্তান ও রাশিয়া হয়ে জার্মানি যাওয়া যেতে পারে। 16 জানুয়ারি 1941 রাত 1:30 ভ্রাতুষ্পুত্র শিশির বসুর সাথে ঘর ছাড়লেন নেতাজি। বাকি ইতিহাস তো বাঙালির জানা। কি অনিশ্চয়তার মধ্য দিয়ে তিনি পৌঁছলেন কাবুল। প্রথমে ইতালিয়ান পাসপোর্ট নিতে হলো। নাম হলো অরল্যান্ডো মাজোত্তা। কাবুল থেকে মস্কো হয়ে বার্লিন পৌঁছলেন 2 এপ্রিল 1941। নেতাজির লক্ষ্য ছিল 3টি। 1, প্রবাসী সরকার গঠন। 2, সেই সংবাদ ভারতে পৌঁছে দেওয়া। 3, যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে সেনাবাহিনী গঠন। তিনি হিটলারের সাথে দেখা করে তার উদ্দেশ্য জানান এবং বলেন যে জার্মানি এই প্রবাসী সরকারকে স্বীকৃতি দিক। কিন্তু হিটলার এই পরিকল্পনার সাথে পুরোপুরি একমত ছিলেন না। হিটলার তার আত্মজীবনী মেই ক্যাম্প বইয়ে লিখেছেন, ব্রিটিশ সরকার আমার শত্রু হলেও আমি তাদের প্রশংসা করি এই জন্যে যে তারা ভারতকে দাবিয়ে ভারতীয়দের ওপর শাসন জারি রেখেছে। আমি ভারতকে ব্রিটিশ শাসনের অধীনেই দেখতে চাই।
আসলে হিটলার অশ্বেতাঙ্গ ভারতীয়দের পছন্দ করেননি। স্বাধীনতা সংগ্রামীদের বলেছেন এশিয়াটিক জাগলার, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে তিনি নেতাজিকে ব্যবহার করতে চাইলেন। নেতাজিও সেই মতলব বুঝেছিলেন, তাই পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে জার্মানিতে আপাতত তিনি কাজ এগোতে লাগলেন। হিটলার উৎসাহী না হলেও আরেক জার্মান, তার নাম অ্যাডাম ফন ট্রটম, তিনি উৎসাহী হলেন। তিনি ছিলেন জার্মান বিদেশ দপ্তরের ভারত বিষয়ক প্রধান। তার প্রত্যক্ষ মদতে নেতাজি বার্লিন ফ্রি ইন্ডিয়া সেন্টার খোলেন। এই ফ্রি ইন্ডিয়া সেন্টার 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল তাদের প্রথম মিটিংয়ে। 1. স্বাধীনতা যুদ্ধের নাম হবে আজাদ হিন্দ। 2. স্বাধীনতা যুদ্ধের ইউরোপীয় অংশের নাম হবে আজাদ হিন্দ সেন্টার। 3. স্বাধীনতার জাতীয় সঙ্গীত হবে জনগণ মন অধিনায়ক। 4. স্বাধীনতা যুদ্ধের নিশান হবে 3 রঙের মধ্যে আক্রমণোদ্যত বাঘের ছবি। 5. পারস্পরিক সম্বোধন হবে জয় হিন্দ। 6. সুভাষচন্দ্র বসুকে সম্বোধন করা হবে নেতাজি বলে। একটা কথা খেয়াল করুন, সেটা হচ্ছে সেই মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তের 2টি সিদ্ধান্ত, বিশেষত জাতীয় সঙ্গীত এবং পারস্পরিক সম্বোধন, দুটো কিন্তু আজও একই রকম চলছে। অর্থাৎ সেই সিদ্ধান্তের ফসল স্বাধীন ভারত গ্রহণ করেছে। আর জাতীয় পতাকায় এসেছে বাঘের জায়গায় অশোক চক্র। সুভাষচন্দ্র আজাদ হিন্দ রেডিও থেকে যে প্রথম ভাষণটা দিয়েছিলেন তিনি দিয়েছিলেন হিন্দিতে, কিন্তু সুভাষচন্দ্র বসু অত্যন্ত সাবলীল ছিলেন বাংলা, ওড়িয়া এবং ইংরেজিতে। কিন্তু তখন অবিভক্ত ভারতের 50% ওপরের মানুষ তারা হিন্দিভাষী, এবং সেই কারণেই সুভাষচন্দ্র বসু হিন্দিকে মাধ্যম করে নিয়েছিলেন তার বক্তব্য পৌঁছে দেওয়ার জন্যে। আজ আমরা যখন হিন্দি ভাষার আগ্রাসন নিয়ে মাঝে মধ্যে অনেক কথা বলি, তখন একবার সুভাষচন্দ্র বসুর যে হিন্দিকে তার বাহিনীতে যেভাবে তিনি প্রয়োগ করেছেন সেই ব্যাপারটা মনে রাখা কিন্তু প্রয়োজন। बहनों और भाइयों, हमने जो आजादी की लड़ाई छेड़ रखी है उसे तब तक जारी रखना होगा जब तक हमें मुकम्मल आजादी हासिल न हो। জার্মানিতে যুদ্ধবন্দী 10,000 ভারতীয়র মধ্যে 5,000 রাজি হয় নেতাজির প্রস্তাবিত সেনাবাহিনীতে যোগ দিতে। এই 5,000 সেনাদের দিয়ে যে বাহিনী গঠন হলো তার নাম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই নামকরণ করতে চান নেতাজি, কিন্তু বাদ সাধেন স্বয়ং হিটলার। তার আপত্তিতেই এর নাম হয় ইন্ডিয়ান লিজিয়ন। নেতাজি তখনই বুঝলেন যে জার্মানিতে থেকে এ লড়াই লড়া অসম্ভব। তিনি চাইলেন জাপানে চলে যেতে। জাপানের প্রধানমন্ত্রী তখন হিদেকি তোজো। 1942 সালে জাপান সিঙ্গাপুরে ব্রিটিশদের হারিয়ে দিয়ে সিঙ্গাপুর দখল করে। সেখানে 40,000 ভারতীয় সেনা যারা ব্রিটিশদের পক্ষে লড়াই করছিল তারা যুদ্ধবন্দী হয়। ইতিমধ্যে ভারতে গান্ধীজির কুইট ইন্ডিয়া অহিংস আন্দোলন শুরু হয়েছে। নেতাজি আজাদ হিন্দ রেডিও থেকে ভাষণ দিয়ে বলেন, সব ভারতীয় এই আন্দোলন সমর্থন করুন। এবার নেতাজি সিদ্ধান্ত নেন জাপানে চলে আসবেন। জার্মানির দায়িত্ব এসিআই নাম্বিয়ারকে দিলেন। তারপর রওনা হলেন U-180 জার্মান সাবমেরিন। সেই সাবমেরিনে তার পরিচয় হলো মিস্টার মাতসুদা, যা আমি ভিডিওর শুরুতেই বলেছি। তিনি একা ভারতীয় এই সাবমেরিনে ছিলেন না, ছিলেন আরেক ভারতীয় আবিদ হাসান সাফরানি। 8ই মে 1943 এই সাবমেরিন ইন্দোনেশিয়ার সাবাংয়ে পৌঁছয়। সেখান থেকে টোকিওর বিমান ধরেন নেতাজি, এবং 16ই মে জাপানে পৌঁছন নেতাজি। 10ই জুন এবং 14ই জুন জাপানের প্রধানমন্ত্রী তোজোর সাথে মিটিং হয় নেতাজির, যেখানে নেতাজি পরিষ্কার জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিতে হবে। 16ই জুন জাপানের প্রধানমন্ত্রী তোজো ভারতের স্বাধীনতার জন্য নেতাজির মুভমেন্টকে আনকন্ডিশনাল সাপোর্টের কথা ঘোষণা করেন। তারপর নেতাজি এক ঐতিহাসিক বিবৃতি দেন, সেটা আগে শোনাই। India and Japan have in the past been bound by deep cultural ties which are about 20 centuries old. In recent times, these cultural relations have been interrupted because of the British domination of India. It is, however, certain that when India is free, these relations will be revived and will be destiny. In this connection, I should add that the statements made by Premier General Tojo on India since March 1942 and repeated by him before the Imperial Diet on the 16th June 1943 have made a profound impression on India and have greatly helped
the Indian independent movement. এবারে আসি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কথায়। চমকে উঠলেন না তো? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি হয় 1942-এর ফেব্রুয়ারিতে। প্রতিষ্ঠা করেন জেনারেল মোহন সিং। এই আর্মি তৈরি হওয়ার পরে তারা প্রস্তুতি নেয় যুদ্ধের, কিন্তু সেই বছরের ডিসেম্বরে জাপান সরকারের সাথে মতভেদ হওয়ায় জেনারেল মোহন সিংকে দায়িত্ব থেকে সরিয়ে জাপান বন্দি করে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে ভাঙনের হাত থেকে বাঁচান বিপ্লবী রাসবিহারী বসু। 5 মাস তিনি নেতৃত্ব দেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির। 1943 সালের 2রা জুলাই নেতাজিকে নিয়ে সিঙ্গাপুরে যান রাসবিহারী বসু এবং দায়িত্ব তুলে দিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির। সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির রাম সিং ঠাকুরি একটি গান নেতাজিকে নিয়ে বাঁধেন এবং নেতাজিকে স্বাগত জানিয়ে সবাইকে নিয়ে সেই গান তিনি গান। একটি রেয়ার ভিডিওর মধ্যে এটি একটি, শুনুন সেই গান। हिंद को शान हिंद आ गए, सुभाष जान हिंद है, सुभाष शान हिंद है, सुभाष जी सुभाष जी। এই সিঙ্গাপুরের পাদাঙে নেতাজি দায়িত্ব নিলেন এই ফৌজের। সেখানে এক ঐতিহাসিক ভাষণ দেন নেতাজি। 13,000 সেনা তিনি হাতে পান। তিনি চাইলেন একে 50,000 সেনাবাহিনীতে পরিণত করতে, কিন্তু জাপান সরকার জানায় যে তারা 30,000 সেনার জন্য অস্ত্র আপাতত দিতে পারবে। প্রথমে সেভাবেই এগোন নেতাজি। 3টি উর্দু শব্দ তিনি বেছে নেন তার নীতি শব্দ বা মটো হিসেবে: ইত্তিমাদ, ইত্তেফাক ও কুরবানি, যার অর্থ একতা, বিশ্বাস ও বলিদান। আর লক্ষ্য স্থির হয় চলো দিল্লি। পুরো বাহিনীকে তিনি 5 রেজিমেন্টে ভাগ করেন। নাম: গান্ধী রেজিমেন্ট, নেহেরু রেজিমেন্ট, মৌলানা আজাদ রেজিমেন্ট, সুভাষ রেজিমেন্ট, ঝাঁসি রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট। এই ঝাঁসি রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট সম্পূর্ণভাবে মহিলা সেনানী দ্বারা তৈরি হয়েছিল। 21শে অগস্ট 1943 নেতাজি আজাদ হিন্দ অস্থায়ী সরকার গঠন করেন। তিনি আপাতত প্রধান হন এবং বলেন এটা অস্থায়ী সরকার এবং স্বাধীনতা অর্জনের পর পূর্ণাঙ্গ সরকার গঠিত হবে। The skies reverberated to the full-throated shouts of Jai Hind. সিঙ্গাপুর আজাদ হিন্দ সরকারের অধীনে আসার ঠিক 2 মাস পরে, সে বছরের ডিসেম্বরে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আসে জাপানের অধিকারে। তারা এই অঞ্চল দিয়ে দেয় আজাদ হিন্দ সরকারের হাতে। এটাই ভারতের প্রথম আজাদ হিন্দ সরকারের ভারতীয় অঞ্চল। 30শে ডিসেম্বর 1943 ত্রিবর্ণ পতাকা ওড়ে পোর্ট ব্লেয়ারে। 1944-এর 7ই জানুয়ারি নেতাজি আজাদ হিন্দ সরকারের হেডকোয়ার্টার সিঙ্গাপুর থেকে সরিয়ে নেন সদ্য স্বাধীন রেঙ্গুনে। এর পরের কাহিনী ইম্ফল ও কোহিমা দখল। সে ভয়ঙ্কর যুদ্ধের পরিণাম সকলের জানা। 1940-এর 3রা মার্চ থেকে 18ই জুলাই 1944, প্রায় 4.5 মাস তুমুল যুদ্ধ চলে আজাদ হিন্দ ফৌজ এবং ব্রিটিশ সেনাবাহিনীর। একদিকে 1 লক্ষ ভারতীয় সেনা আজাদ হিন্দ ফৌজের পক্ষে লড়ছে, অন্যদিকে ব্রিটিশ আর্মির পক্ষেও লড়ছে সেই ভারতীয় সেনা। যুদ্ধ চলাকালীন সময়ে 6ই জুলাই নেতাজি রেডিও ভাষণে গান্ধীজিকে জাতির পিতা বলে সম্বোধন করেন এবং যুদ্ধে তার আশীর্বাদ চান। কিন্তু 10ই জুলাই জাপান নেতাজিকে জানায় ফিরে এসো রেঙ্গুনে, কারণ সব সাপ্লাই লাইন বন্ধ করে দিয়েছে ব্রিটিশরা ও তাদের এয়ার অ্যাটাক কভার করা সম্ভব হচ্ছে না, কারণ বর্ষা এসে পড়েছে বড় দ্রুত। কাজেই আইএনএ প্রচুর ক্ষতি স্বীকার করে রেঙ্গুনে ফিরে আসে। 21শে অগস্ট 1944 নেতাজি প্রকাশ্যে জানান যে তাদের মিশন ফেল করেছে। এর পরের ঘটনা সত্যি কষ্টের। নেতাজিকে রেঙ্গুন ছাড়তে হলো। ঠিক হলো তিনি ভিয়েতনামের সাইগন থেকে জাপানি সামরিক বিমানে তাইওয়ানের হেইতো বিমানবন্দর হয়ে তাইপে, অর্থাৎ তখনকার ফরমোজা দ্বীপে পৌঁছবেন। সেখান থেকে তিনি যাবেন মাঞ্চুরিয়া। ইতিমধ্যে তিনি চলে এলেন ব্যাংককে। 8ই অগস্ট 1944 নেতাজি ব্যাংকক থেকে বিমানে সাইগন পৌঁছন, কিন্তু সাইগনে এসে দেখেন সামরিক বিমানে মাত্র 2 জন যেতে পারবেন। নেতাজি সঙ্গে নিলেন তার সাথী হাবিবুর রহমানকে। 17ই অগস্ট বিকেল 5টায় বিমান উড়ল, কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় বিমান যাত্রা বিরতি নিল তুরান বলে একটি শহরে। পরদিন 18ই অগস্ট ভোর 5টায় আবার বিমান উড়ল, কিন্তু বিমান হেইতো বিমানবন্দরে আর নামেনি, সোজা নামলো তাইপেতে। তাইপেতে নামার সময় বাঁ দিকের ইঞ্জিনে শব্দ হচ্ছিল। সেই আওয়াজকে পাত্তা না দিয়ে জ্বালানি ভরে জাপানি ক্রুরা বিমান রওনা করতেই তুমুল শব্দ। কিছুটা ওঠার পরেই প্রায় 10-11 হাজার ফুট থেকে আছড়ে পড়েছে একটি বিমান, যাতে নেতাজি আছেন। তারপরের কাহিনী তো বিতর্কিত। দেখুন, ভারত স্বাধীন হয় 1947 সালে, কিন্তু নেতাজির বীরত্বের কাহিনী ভারতীয়রা জানত না।
ঘটনা প্রকাশ্যে আসে 5ই নভেম্বর 1945, যখন লাল কেল্লায় আজাদ হিন্দ বাহিনীর বিচার শুরু হয়। ভারত উত্তাল হয়ে ওঠে, শাসনের বজ্রমুঠি আলগা হয় ব্রিটিশদের। 1946 সালের 18ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে শুরু হয় নৌ বিদ্রোহ। বন্দরের 78টি জাহাজ থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে তোলা হয় 3 রঙা ভারতীয় পতাকা। ব্রিটিশ ঊর্ধ্বতনদের বলতে বাধ্য করা হয় জয় হিন্দ। না, এরপরে আর রিস্ক নেয়নি ব্রিটিশরা। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। অতি দ্রুত ভারত ছাড়ে ব্রিটিশরা। তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। এই ক্লিমেন্ট অ্যাটলি 1956 সালে ভারত সফরে আবার আসেন। কলকাতার রাজ্যপাল তখন ফণীভূষণ চক্রবর্তী। কথা প্রসঙ্গে তিনি অ্যাটলিকে জিজ্ঞাসা করেন, ব্রিটিশরা এত তাড়াহুড়ো করে ভারত ছাড়ল কেন, বিশেষত ঘোষিত সময়ের 1 বছর আগে? উত্তরে অ্যাটলি বলেন, কারণ হলো সুভাষচন্দ্র বোস। আজাদ হিন্দ বাহিনী হেরে গেলেও ভারতীয় সেনাদের যে রাজভক্তি ছিল তা সুভাষ বোসের জন্য ভেঙে পড়েছিল, কাজেই আমাদের ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। নেতাজি সুভাষচন্দ্র বসু তার চিন্তায়, তার ভাবনায়, তার দূরদৃষ্টিতে যে সমসাময়িক যে নেতারা তাদের চেয়ে অনেক অনেক এগিয়ে ছিলেন, সেটা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। এবং যে জায়গাটা সবচেয়ে বড় জরুরি, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু থাকলে ভারত কি বিভক্ত হতো না। তার কারণ মোহাম্মদ আলী জিন্না একটা কথা খুব পরিষ্কার বলেছিলেন, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নেতা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। মোহাম্মদ আলী জিন্না বহুবার স্বীকার করেছেন যে নেতাজি যদি ভারতের প্রধানমন্ত্রী হতেন তাহলে কখনোই পাকিস্তান তৈরি করার কথা তারা স্বপ্নেও ভাবতেন না। নেতাজি নিরুদ্দেশের 80 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা আলোচনা করি যে নেতাজির তখনকার চিন্তাভাবনা সম্পর্কে। যেটা সবচেয়ে বড় মুশকিলের কথা সেটা হচ্ছে নেতাজি সম্পর্কে যে তথ্য, সেই তথ্যের মধ্যে এত বেশি জল টল মিশে গেছে যে নেতাজি সম্পর্কে এক একজন এক এক রকম কথা বলে। কিন্তু যেটা সত্যি কথা সেটা হচ্ছে নেতাজির আদর্শ, নীতি এবং তার যে কার্যকলাপ, সেটাকে এখন আমরা অনুধাবন করতে পারছি। বিশেষত সমকালীন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই ভিত্তিতে এগোচ্ছে, তখন কিন্তু বারবার যার কথা মনে হয় তিনি হচ্ছেন নেতাজি। দেখুন, রাজনীতি পরের কথা, সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে সেই সময়ের প্রেক্ষিতে নেতাজি ছিলেন এক ধারালো তলোয়ার, এবং সেই ধারালো তলোয়ারকে প্রকৃতভাবে কিন্তু ব্যবহৃত হতে দেওয়া হয়নি। সেই জন্যে আজ ভারতকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের জায়গা তৈরি করে নিতে, আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের দাদাগিরিকে প্রতিষ্ঠা করতে। কিন্তু নেতাজি যদি প্রধানমন্ত্রী হতেন, হয়তো তিনি অতি দ্রুত ভারতকে এমন একটি জায়গায় নিয়ে যেতেন যেখান থেকে আমরা বলতেই পারি যে আমরাই সেরা। আজ এই অবধি। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব তিনটেই করবেন। তার কারণ হচ্ছে একটা চ্যানেল বাঁচে শুধুমাত্র আপনাদের আশীর্বাদে, আপনাদের সক্রিয় সহযোগিতায়। না হলে পরপর ভিডিও করার উৎসাহ আমরা কি পাই? আজ রাখি তাহলে।